নেপালের সাম্প্রতিক রাজনীতি এবং সেই রাজনীতির উত্থান পতন নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং সারা বিশ্বের মতো বাংলাদেশেও এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো বাংলাদেশে একই ধরনের একটা আন্দোলন আমরা দেখেছি অগাস্টে 2024-এর অগাস্টে বা জুলাইতে। তো নেপালেও মানে সম্প্রতি সেই একই প্যাটার্নের একটা আন্দোলন আমরা দেখলাম। তো চলুন একটু আমরা হিসেব করে দেখি দুই আন্দোলনের পরবর্তী চরিত্রগুলো কি, দুই দেশে আন্দোলনের পরে প্রেক্ষাপট কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তো নেপালের ছাত্র জনতার বিক্ষোভ বলে যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে আমরা দেখলাম মানে এই ঘটনাগুলো সবাই জানেন কিভাবে হয়েছে, কি হয়েছে না হয়েছে মোটামুটি সবাই জানেন। জাস্ট আমি ছোট কয়েকটা পয়েন্ট ধরে সেই পয়েন্টের সঙ্গে বাংলাদেশের কম্পেয়ার করে মানে একটু কম্পেয়ার করে কথা বলছি। যেমন এই যে নেপালে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে অন্যতম যে ছাত্র নেতা ছিল তার নাম হচ্ছে দিবাকর দাঙ্গাল। তো এই আন্দোলন পরবর্তীতে যখন মানে এর আগের কেপি শর্মা ওলি যখন পদত্যাগ করলো, আগের প্রধানমন্ত্রী, তারপরে আমরা দেখলাম দিবাকর দাঙ্গাল সে যে ছাত্র নেতা সে প্রকাশ্যেই বলল যে তারা ক্ষমতা নেবার জন্য আমরা এখনো পরিপক্ক নই, আমরা ক্ষমতা নিতে চাই না, কারণ আমরা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবার জন্য যে সক্ষমতা দরকার আমরা অতটা এখনো পরিপক্ক না, এটা বলল। দ্বিতীয়ত, তারা যাদেরকে সরকার প্রধান হবার জন্য যাদের নাম প্রস্তাব করলো তাদের মধ্যে মানে প্রধান বিচারপতি ছিলেন এক সময়ের সাবেক প্রধান বিচারপতি এবং নারী প্রধান বিচারপতি হিসেবে প্রথম নারী নেপালের, তিনি সুশীলা কার্কি। এবং আরেকজনের নাম প্রস্তাব করলেন যিনি হচ্ছেন বিদ্যুৎ কর্তৃপক্ষের মানে প্রাক্তন যে প্রধান ছিলেন সেই কুলমান ঘিসিং এর নাম। তো এই দুজন মানুষই অরাজনৈতিক, এই দুজন মানুষই কখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না। এই দুজন মানুষই তাদের যখন যেখানে দায়িত্ব পালন করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ কিংবা বিচারপতি হিসেবে, দুজনেই দুর্নীতির বিরুদ্ধে তীব্রভাবে অবস্থান জানান দিয়েছিল। তাদের সেই কারণে তরুণদের মধ্যে এই দুজনকে বেছে নেওয়ার একটা প্রবণতা দেখা যায় বা প্রস্তাবনা দেখা যায়। প্রশ্ন হচ্ছে এবং তাদের মধ্য থেকে মানে তারা কোনো রাজনৈতিক এর ভেতরে যায়নি। এবং তারপরে যেটা হলো সর্বসম্মতিক্রমে দায়িত্ব নিলেন হচ্ছে গিয়ে সুশীলা কার্কি। সুশীলা কার্কি দায়িত্ব নেওয়ার পরে ছাত্ররা ঘোষণা দিল যে যারা মব করছে, যারা এই ধরনের সন্ত্রাস করছে তারা মূলত তৃতীয় পক্ষ, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নেপালের তরুণদের, আন্দোলনকারী যারা তরুণ তারা বলেছে যে যারা সংঘর্ষ করছে, মব করছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং সেনাবাহিনীকে তারা আহ্বান জানিয়েছে যে সর্বোচ্চ শক্তি দিয়ে যারা মব করতেছে তাদেরকে দমন করার জন্য, এবং সেই ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্ররা তাদেরকে সাহায্য করবে। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে নেপালের ছাত্রদের যে অবস্থানটা আমরা দেখলাম, তারা ঘোষণা দিয়ে পড়ার টেবিলে ফিরে গেল যে আমরা রাজনীতি করবার জন্য আসিনি, আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হব না, আমরা কোনো ক্ষমতার সাথে যুক্ত হব না, আমরা পড়ার টেবিলে ফিরে গেলাম। এবং ফিরে গেলেন তারা পড়ার টেবিলে। বাংলাদেশে সেইমভাবে ছাত্র জনতার অভ্যুত্থান বলে যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের পরে আমরা কি দেখলাম? বাংলাদেশে যে ছাত্ররা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা কি করলো? ক্ষমতা দখলের রাজনীতিতে জড়িত হলো। তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদ দখল করলো, তারা মানে মন্ত্রী হিসেবে তারা পদ দখল করলো ছাত্ররা। তারপরে এনসিপি নামক একটা রাজনৈতিক দল গঠন করে তারা কি বলে সরকার গঠন বা ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউ, আপনারা দেখেছেন। যেটা নেপালের ছাত্ররা কিছুই করে নাই, তারা সরকারের পদ দখল করে নাই, তারা কোনো রাজনৈতিক দল করে নাই। এবং এনসিপির মতো দল গঠন করে তারা যেখানে নেপালের ছাত্ররা যারা মব করছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে অ্যাকশন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু বাংলাদেশের এই যে এনসিপি বা যারা ছাত্র ছিল তারা মব করে মানুষ হত্যা থেকে শুরু করে লুটপাট, খুন, ধর্ষণ, রাহাজানি এমন কিছু নাই যেটা না করছে। নেপালের ছাত্রদের সঙ্গে বাংলাদেশের ছাত্রদের সবচেয়ে বড় তফাৎ এই জায়গাটায়। নেপালের ছাত্ররা ক্ষমতার লোভে আন্দোলন করেনি, বাংলাদেশের ছাত্ররা শুধু ক্ষমতা না, বাংলাদেশ থেকে কিভাবে লুটপাট করে বাংলাদেশটাকে দখল করা যায় মূলত তাদের লক্ষ্য ছিল সেইটা। যেমন মব সন্ত্রাসের চাঁদাবাজির ঘটনা আপনারা বারবার দেখছেন, মব সন্ত্রাসের ঘটনা বারবার দেখছেন, সবগুলোর পেছনে দেখবেন সমন্বয়ক, সবগুলোর পেছনে দেখবেন জুলাই যোদ্ধা, সবগুলোর পেছনে দেখবেন যে এনসিপি। কিন্তু নেপালে এরকম কোনো কিছু ঘটে নাই। তো দুর্নীতি এবং লুটপাটের যে সংস্কৃতি এরা চালু করেছে, যেরকম যদি আমরা একটা জিনিস দেখি যে হিউম্যান রাইট ওয়াচ, আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ 2025-এর একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রতিবেদনে বলেছে আন্দোলন পরবর্তী যে সহিংসতা, এই সহিংসতায় সবচেয়ে বেশি যারা সংঘবদ্ধ ছিল, যারা জড়িত ছিল তারা হচ্ছে ছাত্ররা। এবং এটা কোনোভাবেই সরকার এটার সমাধান করতে চায়নি। এবং এই তরুণদের এই যে ক্ষমতা দখল, লুটপাট এবং চাঁদাবাজি, এটা দিয়ে শিক্ষা দিচ্ছে যে আন্দোলন মানে লুটপাটের লাইসেন্স পাওয়া। এটা
হচ্ছে হিউম্যান রাইট ওয়াচের 2025-এর প্রতিবেদন আপনারা পাবেন। তো বাংলাদেশের তরুণরা করেছে এটা, এবং হত্যা, মব সন্ত্রাস, তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, তাদের বিরুদ্ধে কথা বলে মব লেলিয়ে দেওয়া, তাকে হত্যা করা, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া। আমরা দেখেছি যে কোটি টাকার বিনিময়ে মামলা থেকে বাঁচায় দেওয়ার জন্য গত 2 দিন আগেও 10 লক্ষ টাকার দাবিতে এনসিপির 2 জন, মানে বৈষম্যবিরোধী আন্দোলনের 2 জন গ্রেপ্তার হয়েছে উত্তরাতে। তার 10 লাখ টাকা চেয়েছে কি হচ্ছে, জুলাই মামলা থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। নেপালে এগুলো কিচ্ছু হয়নি। নেপালের ছাত্ররা যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল, তারা যখন সেই সরকারের পতন হয়েছে, তারা নিরপেক্ষ একজন চেয়েছে রাষ্ট্রপ্রধান, তত্ত্বাবধায়ক সরকার হিসেবে। তারপরে তারা পড়ার টেবিলে ফিরে গেছে, এবং যারা লুটপাট করতেছে তাদের সঙ্গে তাদের সম্পর্ক নেই, এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগের জন্য সেনাবাহিনীকে সরাসরি আহ্বান জানিয়েছে। দিবাকর যে আছেন ছাত্রনেতা, সেই এটা বলেছেন। তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের মানে জেনজি বলি, নেপালের জেনজি বলি, এদের মধ্যে আদর্শিক জায়গায় তফাৎ। নেপালের জেনজিরা তাদের সংবিধান বাতিল করবার জন্য কোনো দাবি তোলেনি, কিন্তু বাংলাদেশের যে জেনজিরা, তারা সংবিধান মানে ছুঁড়ে ফেলার দাবি তুলেছে, এই সংবিধান থাকতে পারবে না। নেপালের জেনজিরা সেটা করেনি। নেপালের জেনজিরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা সেই অবস্থানে জানান দিয়ে দুর্নীতিগ্রস্ত সরকারকে তারা হটিয়ে তারা পড়ার টেবিলে ফিরে গেছে। তারা কোথাও রাষ্ট্র ক্ষমতা দখল করতে যায়নি। এখানে হচ্ছে গিয়ে ধরেন আদর্শিক জায়গার তফাৎটা, মেরুদণ্ডের তফাৎটা। বাংলাদেশের চোর, বাটপাল, লুটেরা, হায়েনা, এই যে ক্ষমতা লোভী, চাঁদাবাজ, এই হাসনাত, সার্জিস, এই টোকাই গোষ্ঠীর আন্দোলন এবং নেপালের আন্দোলনকে কখনো একসঙ্গে মিলাতে পারবেন না আপনি। এই কারণে এই হচ্ছে গিয়ে নেপালের জেনজি এবং বাংলাদেশের জেনজিদের মধ্যে তফাতের জায়গাটা বললাম। এখন একটু কথা বলা যাক যে নেপালে যে সুশীলা কার্কি দায়িত্ব নিয়েছে, তার এবং আমাদের যে দায়িত্ব নিয়েছে ইউনূস, এই দুজনের যোগ্যতা এবং দুজনের চরিত্রের যে তফাৎ, সেই জায়গাটা নিয়ে। প্রথমত, সুশীলা যে দায়িত্ব নিয়েছে, সে বিচারপতি হিসেবে যে 2 বছর ছিল, সে ছিল দুর্নীতির বিরুদ্ধে নেপালের খুব মানে শক্তিশালী একটা শক্তি, এই সুশীলা কার্কি। তো আর আমাদের দেশে যে দায়িত্ব নিয়েছে ইউনূস, সেই ইউনূস হচ্ছে গিয়ে দুর্নীতিতে মামলা খেয়ে, মামলায় মানে কি বলে সাজাপ্রাপ্ত একজন আসামি, যে হচ্ছে কি তার আন্ডারে যারা চাকরি করতো গ্রামীণ ব্যাংকে, তাদের টাকা মেরে দেওয়া থেকে শুরু করে লুটপাট করে মামলা খেয়ে, এবং তার আন্ডারে চাকরি করা শ্রমিকদেরই মামলা ছিল তার নামে অনেক। তো এরকম একটা দুর্নীতিগ্রস্ত লোক হচ্ছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক মানে কি বলে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছে। আর এখানে হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা একজন সুশীলা কার্কি। আরেকটা ব্যাপার হচ্ছে, এই ইউনূস হচ্ছে সেই লোক যে হচ্ছে 3 বার রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে নিজের আসন পাকাপোক্ত করতে ব্যর্থ হয়েছিল। মানে রাজনৈতিক এবং ক্ষমতা দখলের যে চর্চা বা স্বপ্ন, এটা তার বহু পুরনো স্বপ্ন। কিন্তু সুশীলা কার্কি কখনো রাজনৈতিক দল গঠন করে নাই, তার রাজনৈতিক ক্ষমতা দখলের কোনো রকম ইচ্ছে কখনোই ছিল না। এটা হচ্ছে তফাৎ। এবং সুশীলা কার্কি দায়িত্ব যেদিন নিয়েছে, সেই দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে সে ঘোষণা দিয়েছে যে সে নির্বাচন কবে দেবে। তো এবং আমরা সে 5ই মার্চ ঘোষণা করেছে যে আগামী বছর 5ই মার্চে নির্বাচন এবং দায়িত্ব গ্রহণের দিন। এবং মোহাম্মদ ইউনূস প্রথম 6 মাস পর্যন্ত সে শুধু 9-6 করে গেছে নির্বাচন সংস্কার আগে। তার কিছু টোকাই বাহিনী দিয়ে অনলাইন জুড়ে সয়লাভ, 5 বছর চাই, 5 বছর চাই। মানে ও কিভাবে ক্ষমতা দখল করে রাখবে, কিভাবে জামাতের হাতে ক্ষমতা দিয়ে পেছনের থেকে নিজেই ক্ষমতার কলকাঠি নাড়বে, সেই চেষ্টা করে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না যে ফেব্রুয়ারিতে ইউনূস নির্বাচন দেবে। কারণ ইউনূসের চরিত্রেই নির্বাচন দেওয়ার মতো কোনো লক্ষণ নাই। সে যদিও আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য বারবার মুখে মুখে বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আসলে শেষ পর্যন্ত সম্ভবত নির্বাচনটা হবে না, এটাই আমাদের বেশিরভাগ বাঙালির বিশ্বাস। অথচ সুশীলা কার্কি দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়েছে যে দিন কবে। এবং এই যে টোকাই থেকে শুরু করে উপদেষ্টা বানানো, ছাত্রদেরকে উপদেষ্টা বানানো থেকে শুরু করে বিভিন্ন আমেরিকান নাগরিকদেরকে ডেকে এনে মন্ত্রী বানানো থেকে শুরু করে, এগুলো তো করলো ইউনূস। কিন্তু সুশীলা কার্কি কি করেছে, সে মাত্র 3 জন সদস্য বিশিষ্ট তার একটা মন্ত্রিসভা করেছে, যে 3 জন রাজনীতির বাইরের মানুষ এবং যারা প্রত্যেকে ক্লিন ইমেজধারী। এবং তাদের 3 জনকে নিয়ে সে হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছে। এবং প্রথমেই ঘোষণা দিয়েছে সংবিধানকে সমুন্নত রেখে, বাংলাদেশের মতো সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য আমেরিকা থেকে মানে হায়েনাদেরকে ভাড়া করে এনে কমিটি বানায়নি। সে বলেছে সংবিধানকে সমুন্নত রেখেই বাংলাদেশ মানে নেপালে নতুন সরকার গঠন হবে, নির্বাচন হবে, এবং সেটা খুব দ্রুততম সময়ের মধ্যেই। এবং যে বিরোধী দলের ব্যাপারে কোনো রকম দমন পীড়নের মধ্য দিয়ে তারা যাবেন না, সেটা তারা নিশ্চিত করেছে। এবং কারো নামে একটা কোনো মিথ্যে মামলা এখন পর্যন্ত রুজু হয় নাই। বাংলাদেশে যেখানে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে
মানে গ্রেফতার করা, খুন করা, মব করা সবকিছু করেছে ইউনূস। সুশীলা কার্কি ক্ষমতা নেওয়ার পর থেকে একজনের নামে কোনো মামলা হয়নি এবং তারা কোনো মামলা করবে না সেই ব্যাপারটাও নিশ্চিত করেছে। এই হচ্ছে গিয়ে একজন গঠনমূলক রাষ্ট্রনায়কের যে চরিত্র সেটা। আর ইউনূস হচ্ছে সেই রাষ্ট্রনায়ক যে তার দুর্নীতির মামলাগুলো থেকে সবগুলো ধাপ নিজে খারিজ করেছে, তার গ্রামীণ ব্যাংকের নামে অজস্র প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছে, তার গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করেছে, সরকারের যে পার্সেন্টেজ ছিল সেটা কমিয়েছে, নিজের জন্য যা যা করা দরকার ইউনূস সর্বোচ্চ দখল করেছে, লুটপাট করার সর্বোচ্চটা করেছে। এই হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং নেপালের তফাৎ। বাংলাদেশ একজন চোর, একজন সাজাপ্রাপ্ত আসামি, একজন দুর্নীতিগ্রস্ত যে ধান্দাবাজ, যে ক্ষমতা দখলের জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছিল, সেই হায়নাকে বসানো হয়েছে সরকার প্রধান। আর এখানে একজন সুশীলা কার্কিকে বসানো হয়েছে যিনি ক্ষমতা দখল না বরং দেশকে স্থিতিশীল করবার জন্য দায়িত্ব নিয়েছেন, এবং সেটা গণমানুষের দাবির মুখে। কোনো পাকিস্তানি ডিপ স্টেটের এজেন্টকে বসানো হয় নাই। এই দুইটা জায়গায় খুব স্পষ্ট তফাৎ আছে। বাংলাদেশে যেটা হয়েছে সেটা মেটিকুলাস প্ল্যান, পাকিস্তান পন্থীদের বাংলাদেশ দখল এবং বাংলাদেশকে কুক্ষিগত করার একটা চক্রান্ত। আর নেপালে যেটা হয়েছে সেটা হচ্ছে মানে দুর্নীতিগ্রস্ত একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন। অতএব দুইটাকে মেলানো যাবে না কোনোভাবেই। ধন্যবাদ সবাইকে।